আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ মাসুদ রানা, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমরা যারা ঢাকা কলেজের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ক্লাস দেখো, তোমরা জানো আমি সবসময় লাইভ ক্লাস নেই, কিন্তু এখন করোনা মহামারী এবং লকডাউনের কারণে আমি বাসায় অবস্থান করছি। তোমাদের ক্লাস আমি বাসা থেকেই রেকর্ড করছি তোমাদের রুটিন অনুযায়ী, যাতে তোমরা ক্লাস দেখতে পারো। তো তোমরা জানো যে আমাদের আজকের ক্লাস টপিক হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্র এর অধ্যায় 2 হিসাবের বৈসমূহ এর রিভিউ ক্লাস। তার মানে এই অধ্যায়টি আগে পড়ানো হয়েছে। আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সিলেবাস মোটামুটি শেষ, যদিও নাসির স্যার আর্থিক বিবরণী পড়াচ্ছে। ওই চ্যাপ্টার হয়ে গেলে তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের যে শর্ট সিলেবাস অনুযায়ী সিলেবাস সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তো আমরা কলেজ থেকে নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমরা প্রথম পত্রেই যতদিন আমরা সময় পাই আমরা আবার রিভিউ ক্লাসগুলো নিতে থাকব। তাহলে আজকে আমাদের দ্বিতীয় অধ্যায় হিসাবের বৈসমূহ এর রিভিউ ক্লাস। যদিও এটা যেহেতু প্রথম দিকের অধ্যায়, সেই হিসাবে তোমাদের অনেকেরই এই অধ্যায়ের উপরে ভালো ধারণা আছে। তবে যাদের এই অধ্যায় সম্পর্কে, অর্থাৎ হিসাব বিজ্ঞানের যে বেসিক, অর্থাৎ জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, যে বেসিক বিষয়গুলো সম্পর্কে যাদের এখনও কিছুটা অস্পষ্টতা আছে, বা দুই তরফা দাখিলা পদ্ধতিতে একটা লেনদেন সংগঠিত হওয়ার পরে একটি লেনদেনকে ডেবিট করা এবং অন্য পক্ষকে ক্রেডিট করা, এই সকল বিষয়ে যাদের এখনও কিছুটা অস্পষ্টতা আছে, তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ যে তুমি আরেকবার সুযোগ পাচ্ছ তোমার এই কনফিউশনটাকে দূর করার জন্য। তাহলে আজকে আমরা হিসাব বিজ্ঞান এর দ্বিতীয় অধ্যায় হিসাবের বৈসমূহ এই অধ্যায় থেকে ক্লাস পরিচালনা করব। তো এইখানে আমাদের প্রথমেই যে বিষয়টা আসবে সেই বিষয়টার নাম হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। আচ্ছা, তাহলে এই দুতরফা দাখিলা পদ্ধতি এটা কী জিনিস মোটামুটি ধারণা অনেকেরই আছে, বা প্রায় সবারই আছে। যারা কমার্স ব্যাকগ্রাউন্ড 9-10 থেকে কমার্স পড়ে আসতেছো, হিসাব বিজ্ঞান পড়ে আসতেছো, তাদের তো অনেক ভালো ধারণা আছে বা থাকার কথা। আর যারা 9-10-এ আর্টস বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল, ইন্টারমিডিয়েটে কমার্স নিছো, তাদেরও অনেকেরই বা বেশিরভাগই ধারণা হয়ে গেছে, কারণ এখন তোমরা অনেকটা ফার্স্ট ইয়ার শেষ, সেকেন্ড ইয়ারে ওঠার দ্বার প্রান্তে। তাহলে দুতরফা দাখিলা পদ্ধতি এটা কি জিনিস? আমরা কোনো একটা প্রতিষ্ঠানের কোনো একটা ঘটনা ঘটার পরে সেই ঘটনাটা কি লেনদেন কিনা সেটা আমরা আগে বিশ্লেষণ করি। আমরা জানি লেনদেন হওয়ার জন্য দুইটা শর্ত পূরণ করতে হয়, অর্থাৎ একটা ঘটনার মধ্যে যদি দুইটা বৈশিষ্ট্য পাওয়া যায় তখন ওই ঘটনাকে আমরা লেনদেন বলি। বৈশিষ্ট্য দুইটা হচ্ছে ওই ঘটনাটা কি টাকার অঙ্কে পরিমাপযোগ্য কিনা, আর দ্বিতীয় নম্বর হচ্ছে ওই ঘটনার কারণে আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে কিনা। যদি দেখা যায় একটা ঘটনা, যে ঘটনা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এবং এই ঘটনা ঘটার ফলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, তখন আমরা ওইটাকে লেনদেন বলি। আর কোনো প্রতিষ্ঠানে কোনো লেনদেন সংগঠিত হওয়ার পর
সেই লেনদেনের কে বিশ্লেষণ করে দুটি পক্ষ নির্ণয় করা এবং সেই দুটি পক্ষের মধ্যে থেকে একটি পক্ষকে ডেবিট করা এবং অপর পক্ষকে সমপরিমাণ টাকা দ্বারা ক্রেডিট করা এবং এইভাবে হিসাবের খাতায় লিপিবদ্ধ করাকে দুতরফা দাখিলা পদ্ধতি বলে। এখন এই দুতরফা দাখিলা পদ্ধতি কবে থেকে শুরু হলো তোমরা মোটামুটি জানো যে 1494 সালে লুকা পেসিওলি নামে ইতালির একজন গণিত শাস্ত্রবিদ এবং ধর্মযাজক তিনি একটি বই লিখেন, যে বইটির নাম ছিল সুম্বা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শন এট প্রপোর্শনালিটা। তাহলে এই সুম্বা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শন এট প্রপোর্শনালিটা এই বইয়ে লুকা পেসিওলি এই দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে প্রথম ধারণা দেন। অর্থাৎ 1494 সালে আমাদের দুতরফা দাখিলা পদ্ধতির হাতেখড়ি বা এই ধারণাটা উদ্ভব। এখন এই 1494 সালের আগেও তো হাজার হাজার বছর আগে মানুষ দুনিয়াতে ছিল, তারা বিভিন্নভাবে তারা ব্যবসা বাণিজ্য করছে। অর্থাৎ ব্যবসা বাণিজ্য যেহেতু তারা করেছে তাহলে তাদের হিসাব রাখারও প্রয়োজন হয়েছে। তাহলে তারা কিভাবে হিসাব রাখছে অর্থাৎ 1494 সালের আগে তো এই দুতরফা দাখিলা পদ্ধতির কোনো অস্তিত্ব বা ধারণা দুনিয়াতে বিরাজমান ছিল না। তাহলে হিসাব বিজ্ঞান এর উৎস এর শুরু এটা কিন্তু আসলে একেবারে মানব জাতির ইতিহাস যখন থেকে শুরু, আমাদের হিসাব বিজ্ঞানের ইতিহাস তখন থেকে শুরু। কারণ মানুষ যখন থেকে দুনিয়াতে বসবাস করা শুরু করছে তখন থেকে হিসাব নিকাশও শুরু হয়েছে। কারণ হিসাব নিকাশ ছাড়া একেবারে কোনো হিসাব নাই, তখন আসলে দুনিয়াতে চলা সম্ভব না। তাহলে মানুষ তখনকার ব্যবস্থাপনা অনুযায়ী একেবারে শুরুর দিকে আমরা যতটুকু জানি মানুষ দড়িতে গিট দিয়ে অথবা পাথরের গায়ে এরকম আঁচড় দিয়ে এরকম মাটিতে দাগ দিয়ে অথবা যার যেভাবে সম্ভব হয়েছে সেইভাবে তারা হিসাব রাখার চেষ্টা করছে। এরপর হয়তোবা আরও কোনো পদ্ধতিতে নিজেদের মতো করে তারা হিসাব রাখছে। কিন্তু যেহেতু দিনে দিনে আমাদের হিসাবের পরিধি বৃদ্ধি পাইছে, আমাদের হিসাবের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাইছে এবং হিসাবের গণ্ডি অর্থাৎ ভলিউম বৃদ্ধি পাইছে, তখন একটা সিস্টেমেটিক ওয়ে অফ অ্যাকাউন্টিং অর রেকর্ডিং এর প্রয়োজন দেখা দিছে এবং সেই হিসাবে আস্তে আস্তে দুতরফা দাখিলা পদ্ধতির উদ্ভব এবং আস্তে আস্তে সেখান থেকে আরও ডে বাই ডে আরও ডেভেলপ করা হচ্ছে। তাহলে দুতরফা দাখিলা পদ্ধতি কী জিনিস আমরা এখন পর্যন্ত বললাম যে কোনো একটি লেনদেন সংঘটিত হওয়ার পর সেই লেনদেনের মধ্যে আমরা প্রথমে দুইটা পক্ষ নির্বাচন করব বা বিশ্লেষণ করে বের করব। তো এই পক্ষ আমরা সহজভাবে বলতে পারি, একটা পক্ষ হচ্ছে সুবিধা প্রদানকারী পক্ষ, আরেকটি পক্ষ হচ্ছে সুবিধা গ্রহণকারী পক্ষ। তো এই দুইটা পক্ষের মধ্যে একটা পক্ষ অর্থাৎ সুবিধা প্রদানকারী পক্ষ, তাকে আমরা কখনো ক্রেডিট করতে পারি আবার কখনো ডেবিট করতে পারি। এটা আমাদের হিসাব বিজ্ঞানের ডেবিট ক্রেডিট নির্ণয় করার নিয়মাবলী অনুযায়ী হবে। তো সেখানে একটি পক্ষকে আমরা ডেবিট করব, আরেকটি পক্ষকে সমপরিমাণ টাকা দ্বারা ক্রেডিট করব। এইভাবে আমরা লিপিবদ্ধ করব, এটাকে আমরা দুতরফা দাখিলা পদ্ধতি বলছি। তাহলে দুতরফা দাখিলা পদ্ধতিতে লেখার জন্য আমাদের যে বিষয়টা সবচেয়ে বেশি আলোচিত এবং প্রয়োজন হয় সেটা হচ্ছে পক্ষ বিশ্লেষণ করার পরে সেটাকে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করা। অর্থাৎ কোন পক্ষকে আমি ডেবিট করব, কোন পক্ষকে ক্রেডিট করব, সেই বিষয়টা সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা থাকতে হবে।
তাহলে হিসাব বিজ্ঞানে ডেবিট এবং ক্রেডিট করার নিয়ম কি, এইটা আমরা এখন দেখব। হিসাবের ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী। এখন আমরা জানি হিসাব অর্থাৎ আমরা কোনো লেনদেন সংগঠিত হওয়ার পরে যেই হিসাব এর হেডিংয়ে শিরোনামে আমরা লেনদেনগুলোকে লিপিবদ্ধ করি, সেই হিসাবগুলোকে আমরা শ্রেণীবদ্ধ করতে পারি। সেই শ্রেণীবদ্ধ করতে পারি আবার দুই নিয়মে, এক হচ্ছে সনাতন পদ্ধতিতে হিসাবের শ্রেণীবিভাগ, আর একটা হচ্ছে আধুনিক পদ্ধতিতে বা হিসাব সমীকরণের ভিত্তিতে হিসাবের শ্রেণীবিভাগ। তো যদি আমরা সনাতন পদ্ধতিতে হিসাবের শ্রেণীবিভাগ দেখি, ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব, নামিক হিসাব। নামিক হিসাবকে আবার দুই ভাগে ভাগ করা যায়, আয় হিসাব, ব্যয় হিসাব। তাহলে আমরা হিসাব বিজ্ঞানে যে সকল শিরোনামে আমরা লেনদেনগুলোকে লিপিবদ্ধ করি, সেই শিরোনামগুলোকে আমরা বলি হিসাব। আর এই হিসাবগুলোকে আমরা যদি শ্রেণী বিভাগ করি, তাহলে আমরা হিসাবকে শ্রেণী বিভাগ করতে পারি প্রথমত তিন ভাগে। এক নম্বর হচ্ছে ব্যক্তিবাচক হিসাব, দুই নম্বর হচ্ছে সম্পত্তিবাচক হিসাব, তিন নম্বর হচ্ছে নামিক হিসাব। নামিক হিসাবকে আবার দুই ভাগে ভাগ করা যায়, আয় হিসাব, ব্যয় হিসাব। এখন আমরা যখন হিসাব এর শ্রেণী বিভাগ করব, এই হিসাবগুলোকে আমরা এখন ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করব কিভাবে। ব্যক্তিবাচক হিসাবের ক্ষেত্রে অর্থাৎ ব্যক্তি বা প্রতিষ্ঠান উভয়ই ব্যক্তিবাচক হিসাবের আওতায়, যেমন রহিম হিসাব, করিম হিসাব, জামান হিসাব, অথবা জামান ট্রেডার্স হিসাব, অথবা XYZ এন্টারপ্রাইজ হিসাব, অথবা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস হিসাব, অথবা ইউনিলিভার বাংলাদেশ হিসাব। অর্থাৎ ব্যক্তি অথবা প্রতিষ্ঠান সবই হচ্ছে ব্যক্তিবাচক হিসাবের আওতায়। তখন এই কোনো লেনদেনের মাধ্যমে যদি এই ব্যক্তি সুবিধা গ্রহণ করে, তখন সেই ব্যক্তিবাচক হিসাবটাকে আমরা ডেবিট বলবো। আর যদি সেই ব্যক্তি সুবিধা প্রদান করে, তখন সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানটাকে আমরা ক্রেডিট করব। তাহলে ব্যক্তিবাচক হিসাবের ক্ষেত্রে ব্যক্তি যদি সুবিধা গ্রহণ করে তাহলে ডেবিট, সেই ব্যক্তিবাচক হিসাবটা। আর যদি যদি ব্যক্তি সুবিধা প্রদান করে, তখন সেই ব্যক্তিবাচক হিসাবটাকে আমরা ক্রেডিট করব। তাহলে আমরা দেখলাম এখানে সুবিধা গ্রহণ করলে ডেবিট, আর যদি
সুবিধা প্রদান করলে ক্রেডিট হবে। যেমন আমরা যদি বলি যে রহিমের নিকট থেকে 5,000 টাকা পাওয়া গেল, তাহলে রহিম এর নিকট থেকে আমরা টাকা পাইলাম, তাহলে রহিম আমাদেরকে সুবিধা দিল, অর্থাৎ সে প্রদান করলো। তাহলে রহিম হিসাব যেহেতু সুবিধা প্রদান করলো, তাহলে রহিম হিসাব ক্রেডিট। আমরা নগদ টাকা পাইলাম, নগদান হিসাব ডেবিট, আর রহিম হিসাব ক্রেডিট। আবার যদি বলি যে রহিমের নিকট বাকিতে বিক্রয় করা হলো, অর্থাৎ রহিমকে আমরা সুবিধা দিলাম, রহিম সুবিধা পাইল, সুবিধা গ্রহণ করলো, তখন রহিম হিসাব ডেবিট। যদিও বর্তমানে আমরা এই রহিম হিসাব অর্থাৎ পাওনাদার বা দেনাদার এইগুলোকে আমরা প্রাপ্য হিসাব, প্রত্যয় হিসাব নামে বলি। সরাসরি আমরা প্রকৃত জাবেদে ব্যক্তির নামে আমরা রেকর্ড করি না, একটা কমন হিসাব। যেমন আমি যদি বলি রহিমের নিকট বাকিতে বিক্রয় করা হলো, ধারে বিক্রয় করা হলো, তখন আমরা যদি রহিম হিসাব ডেবিট করি, তখন করিমের কাছে বাকিতে বিক্রয় করা হলো, তখন আবার বলতে হবে করিম হিসাব ডেবিট। আবার জামান ট্রেডার্সের নিকট বাকিতে বিক্রয় করা হলো, তখন বলতে হবে জামান ট্রেডার্স হিসাব ডেবিট। তাহলে প্রত্যেকের জন্য আমাকে আলাদা আলাদা হিসাব বই খুলতে হইতেছে, অর্থাৎ প্রত্যেকের জন্য আলাদা খতিয়ান বা লেজার করতে হবে। কিন্তু আমি যদি একটা কমন হিসাব খুলি, যে আমি বাকিতে বিক্রি করলে, অর্থাৎ যার কাছে আমি টাকা পাবো, তাহলে তাকে আমি একটা কমন নাম দিলাম দেনাদার। আগের নাম ছিল দেনাদার, এখন নাম হচ্ছে প্রাপ্য হিসাব। তাহলে একটা কমন নাম দিলাম প্রাপ্য হিসাব। তাহলে আমি রহিমের কাছে বিক্রি করলেও বলবো প্রাপ্য হিসাব ডেবিট, করিমের কাছে বিক্রি করলেও বলবো প্রাপ্য হিসাব ডেবিট, আবার জামান ট্রেডার্সের নিকট বিক্রি করলেও বলবো প্রাপ্য হিসাব ডেবিট। তাহলে আমার প্রত্যেকের জন্য আলাদা আলাদা আমার মূল লেজার খুলতে হইতেছে না। আরেকটা সুবিধা হচ্ছে যে আমি আমার দেনাদার কত টাকা আছে এটা যদি আমি বের করতে চাই, এখন যদি আমি সবগুলোকে একসাথে রেকর্ড না করি, তাহলে আমার খুঁজতে হবে আমি কার কার কাছে বাকিতে বিক্রি করছি, কার কাছে কত টাকা পাও না, সব কিছু আমাকে এখন যোগ করতে হবে। যোগ করে একটা অ্যামাউন্ট পাবো, সেখানে আবার ভুল হওয়ার সম্ভাবনাও আছে, যেহেতু অনেক দেনাদার। আমি কোথায় কোথায় খুঁজবো, আর প্রত্যেকটা যোগ করতে বিয়োগ করতে অথবা রেকর্ড করতেও আমার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। আর সবারটা যদি আমি একসাথে এক হিসাবে রেকর্ড করি, তখন কিন্তু আমার খুঁজতেও সুবিধা, হিসাব করতে সুবিধা, আমার ভুল হওয়ার সম্ভাবনাও কম। এই জন্য আমরা সমস্ত দেনাদারকে আমরা এক হেডিংয়ে নিয়ে আসি প্রাপ্য হিসাব, যাতে আমি এক হিসাব থেকে আমার এখন পাওনা কত বা কত টাকা দেনাদার আছে সেটা আমি বের করতে পারি। তাহলে ব্যক্তিবাচক হিসাবের ক্ষেত্রে সুবিধা গ্রহণ করলে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আমরা ডেবিট বলি, আর সুবিধা প্রদান করলে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আমরা ক্রেডিট বলি বা ক্রেডিট করি। 2 নম্বর হচ্ছে সম্পত্তিবাচক হিসাব। সম্পত্তিবাচক হিসাব হচ্ছে, সম্পত্তি বলা হয় যেই জিনিস থেকে আমি ভবিষ্যতে সুবিধা পাব, সেই জিনিসটা আমার সম্পত্তি। তাহলে সম্পত্তি আমি ভবিষ্যতে ব্যবহার করতে পারবো, অথবা এখান থেকে আমি বেনিফিট পাবো। তাহলে সম্পত্তি যত বাড়বে তত আমি সেটাকে ডেবিট বলবো, আর সম্পত্তি যদি কমে তখন সম্পত্তিকে আমি ক্রেডিট করব। তাহলে সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট, সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট। তাহলে সম্পত্তি তো অনেক ধরনের সম্পত্তি আছে আমার, যেমন দালান কোঠা এটাও একটা সম্পত্তি, আমার আসবাবপত্র এটাও সম্পত্তি, ভূমি এটাও সম্পত্তি, যন্ত্রপাতি এটাও সম্পত্তি, এছাড়াও নগদ টাকা এটাও আমার সম্পত্তি, আমার ইনভেন্টরি অর্থাৎ মজুদ পণ্য সেটাও সম্পত্তি। তাহলে
আমার অনেক ধরনের সম্পত্তি আছে। তো যে কোনো সম্পত্তি যদি কোনো লেনদেনের কারণে বাড়ে তাহলে সেই স্পেসিফিক সম্পত্তিটাকে আমরা ডেবিট করব। তো তাহলে আমরা যেমন ওইখানে আমরা সমস্ত দেন আদারগুলোকে একটা কমন হিসাবে নিয়ে আসছিলাম, এখানে কিন্তু সমস্ত সম্পত্তিকে আমরা কোনো কমন হিসাবে নিয়ে আসবো না। যে আমার যন্ত্রপাতি বাড়লো, আমি বললাম সম্পত্তি হিসাব ডেবিট। আমার দালান কোঠা বাড়লো, আমি বললাম দালান কোঠা সম্পত্তি হিসাব ডেবিট। অথবা নগদ টাকা বাড়লো, আমি বললাম সম্পত্তি হিসাব ডেবিট। এরকম কোনো কমন সম্পত্তি হিসাবে কিন্তু আমরা নিয়ে আসবো না। এখানে প্রত্যেকটা সম্পত্তি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে রেকর্ড হবে। দালান কোঠা বাড়লে দালান কোঠা আমার সম্পদ, দালান কোঠা ডেবিট। যন্ত্রপাতি বাড়লে যন্ত্রপাতি আমার সম্পদ, যন্ত্রপাতি ডেবিট। এইভাবে নগদ টাকা আমার সম্পদ, নগদ টাকা বাড়লে নগদান হিসাব ডেবিট। যে কোনো সম্পত্তি বাড়বে ওই স্পেসিফিক সম্পত্তির নামে আমি ডেবিট করব। আর যে কোনো সম্পত্তি কমবে সেই সম্পত্তির স্পেসিফিক সম্পত্তির নামে আমি ক্রেডিট করব। যেমন দালান কোঠা যদি আমার বিক্রি করি তাহলে দালান কোঠা ক্রেডিট হবে। আমি যদি যন্ত্রপাতি বিক্রি করি তাহলে যন্ত্রপাতি ক্রেডিট হবে। নগদ টাকা যদি কমে যায় তাহলে নগদান হিসাব ক্রেডিট হবে। তাহলে সম্পত্তির ক্ষেত্রে যেই সম্পত্তি আমার বৃদ্ধি পাবে সেই সম্পত্তিটাকে ডেবিট করব, যেই সম্পত্তি হ্রাস পাবে সেই সম্পত্তির নামে ক্রেডিট করব। তাহলে ব্যক্তিবাচক হিসাব এবং সম্পত্তিবাচক হিসাব হইল। এরপরে নামিক হিসাব। তাহলে নামিক হিসাবে আমরা দুই ধরনের হিসাব পাই, একটা হলো আয় হিসাব আর একটা হচ্ছে ব্যয় হিসাব। তাহলে আয় যদি আয় হ্রাস পেলে ডেবিট, আর আয় যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট। তাহলে এখানে দেখো সম্পত্তি বৃদ্ধি পাইলে ডেবিট, আর আয়ের ক্ষেত্রে আয় হ্রাস পেলে ক্রেডিট। আয় যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট, আর সম্পত্তির ক্ষেত্রে সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট, আয়ের ক্ষেত্রে আয় হ্রাস পেলে ডেবিট। তাহলে যেমন মনে করো আমার আয়, আমি বলতে পারি আমার বিক্রয় একটা আয়। তাহলে বিক্রয় যদি বৃদ্ধি পায় তাহলে বিক্রয় হিসাব হবে ক্রেডিট, আর বিক্রয় যদি হ্রাস পায় বিক্রয় হিসাব ডেবিট। এরকম আমার যদি অন্য কোনো আয় হয়, যেমন আমার সেবা আয়, অথবা আমার ব্যাংক জমা সুদ, অথবা বিনিয়োগ সুদ, অথবা শিক্ষানবিশ চালামি, যে কোনো আয় হবে সেই আয়ের নামে আমি ক্রেডিট করব। আর কোনো কারণে যদি আয় কমে তাহলে সেই আয়টাকে আমি ডেবিট করব। তারপর ব্যয় হিসাব। ব্যয় হিসাবের ক্ষেত্রে আমার আয়ের উল্টা ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, আর ব্যয় হ্রাস পেলে ক্রেডিট। কোনো লেনদেনের দ্বারা যদি আমার কোনো ব্যয় বৃদ্ধি পায় তাহলে সেই ব্যয় হিসাবটাকে ডেবিট করব। যেমন আমি বেতন প্রদান করলাম, তাহলে বেতন আমার একটা ব্যয়, তখন ব্যয় হিসাব অর্থাৎ বেতন হিসাব ডেবিট হবে। এখানে ব্যয় বলতে কিন্তু আলাদা কোনো হিসাব হবে না, কমন কোনো হিসাব নেই যে আমার সমস্ত ব্যয়কে আমি সেই ব্যয় হিসাবে ঢুকাবো, সেরকম না। আমার বেতন একটা ব্যয়, আমার কমিশন প্রদান একটা ব্যয়, আমার ভাড়া একটা ব্যয়, আমার শিক্ষানবিশ ভাতা একটা ব্যয়, এরকম আমার ক্রয় একটা ব্যয়। তাহলে আমার যত ব্যয় হবে সেই ব্যয়ের নামে আমি ডেবিট করব। ক্রয় করলাম তো ক্রয় হিসাব ডেবিট, বেতন দিলাম তো বেতন হিসাব ডেবিট, ভাড়া দিলাম ভাড়া হিসাব ডেবিট। আর কোনো কারণে যদি ব্যয় হ্রাস পায় তাহলে সেই ব্যয় হিসাবটাকে তখন আমরা ডেবিট করব। যেমন আমি বললাম যে ভাড়া দিলাম আমি 12 মাসের জন্য 12,000 টাকা। তো আমি কি করলাম, এখন ভাড়া হিসাব প্রথমেই ডেবিট করলাম 12,000 টাকা।
কিন্তু বছর শেষে দেখা গেল যে আমার 6 মাস অতিক্রান্ত হয়েছে, আরও 6 মাস অগ্রিম আছে। তখন আমি এই যে ব্যয় দেখাইছিলাম 12,000 টাকা, এখন দেখতেছি আসলে ব্যয় আমার 12,000 টাকা না, আমার ব্যয় হবে 6,000 টাকা। তার মানে ব্যয়কে আমার কমাইতে হবে। আমি 12,000 টাকা ব্যয় দেখাইছিলাম, এখন ব্যয়টাকে কমাই দিতে হবে। তাহলে সেই যে ভাড়া দেখাইছিলাম, আমি ভাড়া হিসাব ডেবিট করছিলাম 12,000, এখন ভাড়া হিসাবটাকে আমি ক্রেডিট করে দেব 12,000, ক্রেডিট করে দেব 6,000। তাহলে অগ্রিম ভাড়া হিসাবে ডেবিট করব 6,000, ভাড়া হিসাব ক্রেডিট করব 6,000। অর্থাৎ ভাড়া দেখাইছিলাম 12,000, সেই ভাড়াটাকে আমি কমাইতেছি, অর্থাৎ আমার ভাড়া ব্যয় হবে আসলে 6,000। এই জন্য আমি ভাড়া ব্যয়টাকে ক্রেডিট করে দেব 6,000। তাহলে আমাদের ব্যয় বৃদ্ধি পেলে সেই ব্যয়টাকে আমরা ডেবিট করব, আর ব্যয় হ্রাস পেলে সেই ব্যয়টাকে আমরা ক্রেডিট করব। তাহলে সনাতন পদ্ধতিতে হিসাবের শ্রেণী বিভাগ আমরা প্রথমে 3 ভাগে ভাগ করলাম: ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব, নামিক হিসাব। তো নামিক হিসাবকে আবার 2 ভাগে ভাগ করা যায়: আয় হিসাব, ব্যয় হিসাব। এখন এই সনাতন পদ্ধতিতে হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয় করার পদ্ধতি হচ্ছে ব্যক্তিবাচক হিসাবের ক্ষেত্রে ব্যক্তি যদি সুবিধা গ্রহণ করে তাহলে ব্যক্তিকে বা সেই প্রতিষ্ঠানকে ডেবিট করব, ব্যক্তি যদি সুবিধা প্রদান করে তখন ব্যক্তিকে বা সেই প্রতিষ্ঠানকে ক্রেডিট করব। সম্পত্তির ক্ষেত্রে সম্পত্তি যদি বৃদ্ধি পায় তাহলে সম্পত্তিটাকে ডেবিট করব, সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট করব। নামিক হিসাবে আয়ের ক্ষেত্রে আয় হ্রাস পেলে ডেবিট, আয় বৃদ্ধি পাইলে ক্রেডিট। আর ব্যয়ের ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট। তো আয় সাধারণত আমার বৃদ্ধি পাবে, এইটাই সবসময় হয়। তবে কখনো কখনো যদি কোনো কারণে হ্রাস করতে হয়, অর্থাৎ আগে বেশি দেখাই দিছি এখন কমাইতে হবে, তখন আমার সাধারণত ডেবিট হয় বা কমাইতে হয়। আর ব্যয় সাধারণতই সবসময় ডেবিট হয়, কারণ ব্যয় হইলেই ডেবিট। আর কখনো যদি এমন হয় যে আমি আগে ব্যয়টা বেশি দেখাইছি, এখন ব্যয়টাকে কমাই দিতে হবে, তখন ব্যয় হ্রাস ক্রেডিট হবে। তাহলে এই ছিল আমার সনাতন পদ্ধতিতে হিসাবের শ্রেণী বিভাগ। এখন আমরা যদি আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণী বিভাগ দেখি, তাহলে আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণীবিভাগ বা হিসাব সমীকরণের ভিত্তিতে হিসাবের শ্রেণীবিভাগ। আমরা জানি হিসাব সমীকরণ A equals L plus O E। এ হচ্ছে অ্যাসেট, এল হচ্ছে লায়াবিলিটিস, ও ই ওনার্স ইকুইটি আমরা জানি। এখন এটাকে আমরা যদি একটু এক্সটেন্ড করি তাহলে এ ইকুয়ালস এল প্লাস সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। তাহলে এটা হচ্ছে বর্ধিত হিসাব সমীকরণ বা এক্সটেন্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশন। তাহলে এ আমার এখানে লেফট হ্যান্ড সাইড একই আছে, রাইট হ্যান্ড সাইডে আমার ছিল এল, এখানেও আছে এল। তাহলে আমার রাইট হ্যান্ড সাইডের প্রথম অংশ ঠিক আছে। আর দ্বিতীয় অংশ ছিল ও ই, আমার এখানে এল এর পরে দ্বিতীয় অংশ আসে সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, অর্থাৎ এই সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি সবটুকুই আসে ইন রিপ্লেস অফ ও ই। তাহলে ও ই এর চারটা অংশ, ওনার্স ইকুইটি মালিকানা সত্ত্ব এর চারটা অংশ। একটা হচ্ছে ক্যাপিটাল, আরেকটা হচ্ছে রেভিনিউ, আরেকটা হচ্ছে এক্সপেন্সেস, আরেকটা হচ্ছে ড্রয়িংস। তাহলে ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস মাইনাস ড্রয়িংস। যেহেতু তোমরা এখন রিভিউ ক্লাস,
এই জন্য আমি আর এগুলোর প্রত্যেকটা মিনিং আলাদা লিখতেছি না, ক্যাপিটাল এগুলো জানো, ক্যাপিটাল, রেভিনিউ, এক্সপেন্স, ড্রয়িংস। এখন আমরা যদি এই হিসাব সমীকরণের ভিত্তিতে আমরা হিসাবগুলোকে শ্রেণীবিন্যাস করি এবং সেই অনুযায়ী আমরা যদি ডেবিট ক্রেডিট নির্ণয় করি, তাহলে আমরা একটা হিসাব পাইতেছি এখানে এ ইকুয়ালস অ্যাসেটস অর্থাৎ সম্পদ। তাহলে সম্পদের ক্ষেত্রে আমরা কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করব? তো সম্পদের ক্ষেত্রে ডেবিট ক্রেডিট নির্ণয় আগের মতোই, সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। আচ্ছা, আমি এখন এটাকে সহজভাবে এবং তাড়াতাড়ি লেখার জন্য আমরা একটু সাইন ইউজ করব। অ্যাসেট বা সম্পদ, যেহেতু এখন আমি শুধু বোঝানোর জন্য, আগের বিষয়গুলোই এখন শুধু নতুনভাবে বোঝানো, এই জন্য আমি শুধু বোঝানোর জন্য সাইন ইউজ করতেছি। সম্পদ যদি বৃদ্ধি পায় এটা হচ্ছে আপ অ্যারো অর্থাৎ বৃদ্ধি, তাহলে ডেবিট, আর ডাউন অ্যারো মানে হ্রাস, আর যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট। তাহলে সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট আর হ্রাস পাইলে ক্রেডিট। তারপর দ্বিতীয় নম্বর আমরা পাচ্ছি দায়, আমরা এখান থেকে লিখি এল, লায়াবিলিটিস অর্থাৎ দায়। তবে দায় হিসাব অর্থাৎ আমরা কারো কাছে দায়বদ্ধ। তো দায়বদ্ধ থাকলে, দায় যদি আমার হ্রাস পায় তাহলে ডেবিট, আর দায় যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট। তাহলে সম্পদের উল্টা, সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট আর দায় বৃদ্ধি পাইলে ক্রেডিট, সম্পদ হ্রাস পাইলে ক্রেডিট আর দায় হ্রাস পাইলে ডেবিট। তাহলে সম্পদ আর দায় উল্টা। 3 নাম্বার সি ক্যাপিটাল। ক্যাপিটাল বা মূলধন তাহলে মূলধন যদি আমার মানে আগের মতোই, মূলধন হ্রাস পাইলে ডেবিট আর বৃদ্ধি পাইলে ক্রেডিট। তারপর রেভিনিউ বা আয়, আয়ের ক্ষেত্রেও আমার আয় হ্রাস পাইলে ডেবিট, আয় বৃদ্ধি পাইলে ক্রেডিট। তারপর এক্সপেন্স বা ব্যয়, ব্যয় যদি আমার বৃদ্ধি পায় তাহলে ডেবিট, আর যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট। আর ফাইনালি ড্রয়িংস বা উত্তোলন, উত্তোলন বৃদ্ধি পাইলে ডেবিট আর হ্রাস পাইলে ক্রেডিট। তাহলে আমরা যদি আধুনিক পদ্ধতিতে বা হিসাবের হিসাব সমীকরণের ভিত্তিতে হিসাবগুলোকে শ্রেণীবিন্যাস করি এবং ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করি, তাহলে আমরা এইভাবে নির্ণয় করতে পারি। যদিও বইয়ে এখানে আমরা যেমন সবগুলো উপাদানকে লিখছি, অ্যাসেট, লায়াবিলিটি, ক্যাপিটাল, রেভিনিউ, ওনারশিপ, এক্সপেন্স, ড্রয়িংস, বইয়ে এই দুটাকে একসাথে লিখছে ওনার সিকিউরিটি নামে। যে ক্যাপিটাল এবং ড্রয়িংকে একসাথে লিখছে, অর্থাৎ ড্রয়িংকে আলাদা লিখে নাই, তারা লিখছে যে মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট, আর মালিকানা সত্ত্ব যদি হ্রাস পায় তাহলে ডেবিট। তাহলে মূলধন যত আনবো আমি, ব্যবসায় প্রতিষ্ঠানে মূলধন বাড়লে
মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, তখন আমার মূলধন ক্যাপিটাল ক্রেডিট হবে। আর যদি উত্তোলন হয়ে যায়, মালিক যদি উত্তোলন করে নিয়ে যায়, তখন আমার মালিকানা সত্ত্ব কমবে, তখন আমার মালিকানা সত্ত্ব ডেবিট হবে। তারা এইটাকে একসাথে লিখছে, আমরা আলাদা আলাদা করে লিখলাম। আচ্ছা, তাহলে আমরা আজকের ক্লাসে দুতরফা দাখিলা পদ্ধতি কি, কখন এটা উৎপত্তি, এবং দুতরফা দাখিলা পদ্ধতির ভিত্তিতে হিসাবগুলোকে আমরা কীভাবে শ্রেণীবিন্যাস করতে পারি, এবং সেই হিসাবগুলোকে কিভাবে আমার ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে হবে, সনাতন পদ্ধতি এবং আধুনিক পদ্ধতি আলাদা আলাদাভাবে আমরা আলোচনা করলাম। আজকে এই পর্যন্তই। তোমরা নিয়মিত পড়াশোনা করবা, সুস্থ থাকার চেষ্টা করবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা, এবং আল্লাহর কাছে দোয়া করবা যাতে আমরা খুব শীঘ্রই এই করোনাকালীন সংকটময় মুহূর্ত থেকে উত্তরণ করে আমরা আবার ক্লাসরুমে ফিরে আসতে পারি এবং আমরা একসাথে ক্লাস নিতে পারি। সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।